যে ভয়টা ছিল শেষমেশ সেটাই হলো। গ্লোবাল পাওয়ার বা বিশ্বশক্তিরা এখন মোহাম্মদ ইউনূসের সামনে একেবারে রেড লাইন টেনে দিয়েছে, সোজাসুজি কড়া হুঁশিয়ারি দিয়ে দিয়েছে আমেরিকা এবং রাষ্ট্রপুঞ্জ বা ইউএন। মোহাম্মদ ইউনূস একজন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী, তার সরকার এখন 3 দিক থেকে চাপের মুখে। এই মুহূর্তে মানে বিশৃঙ্খল একটা অবস্থা, পুলিশের সাউন্ড গ্রেনেডও কিন্তু শব্দ আমরা শুনেছি। নির্বাচন যে কোনো মুহূর্তে বাতিল হতে পারে। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সরাসরি নির্বাচন বন্ধ করতে বলছে। ইউনূস নিজেই বিশ্বাস করেন তো যে 12 তারিখে নির্বাচনটা হবে। এই জায়গায় এসে আওয়ামী লীগ প্রশ্নটি সামনে আনা উচিত, সবাই আনছে, আওয়ামী লীগকে ফেরাতেই হবে। আর এই চাপের মুখে ইউনূস সরকার একটি দ্বন্দ্বে পড়ে গেছে। ব্যস্ততম সময় পার করছেন শেখ হাসিনা, কবে দেশে ফিরবেন আবারও নতুন করে কি জানালেন। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা নির্বাচনে থেকেও ভারতের নয়াদিল্লিতে থেকেও তিনি প্রচন্ড ব্যস্ত সময় পার করছেন। আওয়ামী লীগের সেই ভয়ঙ্কর প্রত্যাবর্তন ফেব্রুয়ারি আগেই তবে সারা দেশে নৌকার মিছিল শুরু হতে যাচ্ছে কাপসে বিরোধী শিবিরে। কাদের গ্রিন সিগন্যালে এগোচ্ছে সব থেকে প্রাচীনতম এই দল। আসসালামু আলাইকুম দর্শক, নির্বাচনের আগে কি বড় বিপদে পড়লেন ইউনূস? 3 দিক থেকে একসাথে চাপ, আর ঠিক সেই সময়েই ঢাকায় শুরু হলো আওয়ামী লীগের বড় অ্যাকশন। রাজনীতির অন্দরমহলে চলছে তীব্র আলোচনা। এই চাপ কি নির্বাচনের সমীকরণ পুরো বদলে দেবে? কেন হঠাৎ করে এমন পরিস্থিতি তৈরি হলো, আর এর পিছনে কারা আছে সব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। মোহাম্মদ ইউনূস একজন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী, যাকে একজন মসিহা বা ত্রাতা হিসাবে দেখা হচ্ছিল। আজ তিনি চারিদিক থেকে ঘিরে গেছেন, তার সরকার এখন 3 দিক থেকে চাপের মুখে। দর্শক, যে ভয়টা ছিল শেষমেশ সেটাই হলো। এখন ভারতের পাশাপাশি আমেরিকা ও ইউনাইটেড নেশনসও মোর্চা খুলে দিয়েছে। বাংলাদেশ সরকারের জন্য এটা একটা বিরাট সমস্যা। গ্লোবাল পাওয়ার বা বিশ্বশক্তিরা এখন মোহাম্মদ ইউনূসের সামনে একেবারে রেড লাইন টেনে দিয়েছে, আর তাদের এই অ্যাকশন সত্যিই দেখার মতো। ভারত এতদিন যা বলে আসছিল সেটাই সত্যিই প্রমাণিত হলো, আর পুরো দুনিয়া এখন নয়াদিল্লির অবস্থানের উপর একেবারে শিলমোহর লাগিয়ে দিয়েছে। বর্ডারেও হালচাল শুরু হয়ে গেছে। বাংলাদেশে চলতে থাকা এই উথাল পাতাল এখন এমন এক বিপজ্জনক মোড় নিয়ে নিয়েছে, যার আওয়াজ শুধু এশিয়া নয়, 7 সমুদ্র পার করে নিউ ইয়র্ক আর ওয়াশিংটন পর্যন্ত শোনা যাচ্ছে। এতদিন যাকে শুধু একটা দেশের অভ্যন্তরীণ বিষয় বলে এড়িয়ে যাওয়া হচ্ছিল, হঠাৎ সেই ইস্যুটা বিশ্বের সবচেয়ে বড় পঞ্চায়েতের টেবিলে চলে এসেছে। বাংলাদেশের রাস্তায় আজ যা কিছু হচ্ছে তা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সংগঠনগুলোর কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। তাহলে হঠাৎ কি এমন হলো যে রাতারাতি রাষ্ট্রপুঞ্জ থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত সবাইকে এত কড়া ভাষায় কথা বলতে হচ্ছে? কিভাবে বাংলাদেশের বিরুদ্ধে এখন ভারতের সাথেও আমেরিকা দলবল নিয়ে নেমে পড়েছে? বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের হাত থেকে কি তাহলে ক্ষমতা পুরোপুরি ফসকে গেছে? আর এই পুরো ঘটনায় ভারতের কূটনৈতিক জয় কিভাবে লুকিয়ে আছে? দর্শক, এই প্রতিবেদনে আমরা এই ধামাকাদার খবরের পুরো ইনসাইড স্টোরি আপনাদের বলবো, তো ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকুন। আর এই বিষয়ে আপনার কি মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো আসলে পুরো ব্যাপারটা কি, কেন হঠাৎ ঢাকার সরকার এখন দুনিয়ার নিশানায় চলে এলো? আসুন এই কূটনৈতিক আর গ্রাউন্ড রিয়ালিটির এক একটা জট খুলি। সবার আগে সেই পরিস্থিতিটা বুঝুন যা আন্তর্জাতিক ক্ষোভের জন্ম দিয়েছে। দেখুন, বাংলাদেশে গত কয়েক মাস ধরে যা চলছে তার কারো অজানা নয়, কিন্তু এখন বিষয়টা আর শুধু রাজনৈতিক বিরোধের মধ্যে আটকে নেই। টার্গেট বদলে গেছে, ভিড়ের বা মবের চেহারাও বদলে গেছে। আর সেই ভিড়ের শিকার হচ্ছেন কারা? সেই সব সাধারণ মানুষ যাদের রাজনীতির সাথে কোনো লেনাদেনা নেই। যখন ঢাকার রাস্তায় আইনের শাসন শেষ হতে শুরু করলো, তখন বিশ্ব বুঝতে পারলো যে এই আগুন শুধু একটা দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এখন প্রশ্ন উঠছে, মোহাম্মদ ইউনূসের সরকার, যাদের উপর দুনিয়ার অনেক আশা ছিল, তারা কি পরিস্থিতি সামলাতে ব্যর্থ হচ্ছে? কট্টরপন্থী শক্তিরা কি এখন সরকারের চেয়েও বেশি পাওয়ারফুল হয়ে গেছে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আমেরিকা আর রাষ্ট্রপুঞ্জের এই বয়ান কি বাংলাদেশের রাজনীতিতে কোনো বড় ভূমিকম্প আনতে চলেছে? এই সব প্রশ্নের উত্তর আমি এই প্রতিবেদনের পরের অংশে দিচ্ছি। দর্শক, গল্পের সবচেয়ে বড় টুইস্ট তখন এলো যখন রাষ্ট্রপুঞ্জ বা ইউএন তাদের নীরবতা ভাঙল। দেখুন, সাধারণত রাষ্ট্রপুঞ্জ কোনো দেশের অভ্যন্তরীণ ব্যাপারে এত জলদি এবং এত কঠোরভাবে নাক গলায় না, কিন্তু এবার জল মাথার উপর দিয়ে চলে গেছে। ইউএন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক যে বয়ান দিয়েছেন তা কোনো সাধারণ কূটনৈতিক মন্তব্য নয়, বরং একটা কড়া সতর্ক বার্তা। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। দেখুন, কূটনীতির দুনিয়ায় এই শব্দগুলোর ওজন অনেক বেশি। ডুজারিক সোজাসুজি বলেছেন, অন্তর্বর্তী সরকারের এটা দায়িত্ব যে তারা প্রতিটি নাগরিকের সুরক্ষা নিশ্চিত করবে। দর্শক, খেয়াল করবেন, এখানে প্রতিটি নাগরিকের উপর জোর দেওয়া হয়েছে, যার সোজা ইঙ্গিত সেই সংখ্যালঘুদের দিকে, যারা গত কিছু সময়ে
ক্রমাগত হিংসার শিকার হচ্ছেন। ইউএন পরিষ্কার করে দিয়েছে যে ধর্ম, জাতি বা পরিচয়ের ভিত্তিতে কারো সাথে বৈষম্য করা চলবে না। ঢাকার গদিতে বসা ইউনূস সরকারের জন্য এই বার্তা কোনো বড় ঝটকার চেয়ে কম নয়। ইউএনের মানবাধিকার হাই কমিশনারও এই আগুনে ঘি ঢালার কাজ করে দিয়েছেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে 2026 সালের ফেব্রুয়ারিতে সেখানে নির্বাচন হওয়ার কথা, আর যদি এই পরিস্থিতি চলতে থাকে তাহলে নির্বাচনের কোনো মানেই থাকবে না। অর্থাৎ বিশ্ব এখন বাংলাদেশকে একটা ডেডলাইন আর ওয়ার্নিং দুটোই দিয়ে দিয়েছে। হিংসা এখনই থামাতে হবে, নইলে এর ফলাফল খুব খারাপ হতে পারে। কিন্তু দাঁড়ান, ইউএন তো শুধু শুরু ছিল। আসল ধামাকা তো তখন হলো যখন দুনিয়ার সুপার পাওয়ার আমেরিকাও এই ইস্যুতে চোখ রাঙালো। আমেরিকা, যারা সাধারণত কৌশলগত কারণে দক্ষিণ এশিয়ায় খুব মেপে মেপে কথা বলে, এবার তারাও ভারতের উদ্বেগকে এক প্রকার মৌন সমর্থন দিয়েছে। আমেরিকান হাউস অব রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ তাদের সংসদের নিম্নকক্ষের দুই প্রধান সংসদ রাজা কৃষ্ণমূর্তি এবং সুহাস সুব্রমণিয়াম মোর্চা সামলে নিয়েছেন। দেখুন, এরা কোনো ছোটোখাটো নেতা নন। ওয়াশিংটনের পাওয়ার করিডোরে এদের কথার বেশ ওজন আছে। রাজা কৃষ্ণমূর্তি যে ঘটনার উল্লেখ করেছেন তা যে কোনো মানুষের বুক কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তিনি দীপুচন্দ্র দাসের সাথে হওয়া মর্মান্তিক ঘটনার কথা উল্লেখ করে এটাকে মানবাধিকারের গুরুতর লঙ্ঘন বলেছেন। তিনি স্পষ্ট করেছেন, ভিড়ের দ্বারা করা বিচার কোনো বিচার নয়। সুহাস সুব্রমণিয়ামও ঢাকায় সংখ্যালঘুদের উপর হওয়া হামলা নিয়ে গভীর চিন্তা প্রকাশ করেছেন এবং অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। দর্শক, যখন আমেরিকার সংসদরাই এই বয়ান দেন তখন তার মানে পরিষ্কার, আমেরিকান প্রশাসন এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে একদমই খুশি নন। এটা ভারতের জন্য একটা বিশাল বড় কূটনৈতিক সাফল্য। যে কথা ভারত কাল পর্যন্ত একা বলছিল, আজ আমেরিকার নীতি নির্ধারকরা সেই একই কথার পুনরাবৃত্তি করছেন। যার কাঁধে এই মুহূর্তে পুরো বাংলাদেশের দায়িত্ব। মোহাম্মদ ইউনূস, একজন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী, যাকে একজন মসিহা বা ত্রাতা হিসাবে দেখা হচ্ছিল, আজ তিনি চারিদিক থেকে ঘিরে গেছেন। তার সরকার এখন 3 দিক থেকে চাপের মুখে। প্রথম, দেশের ভিতরে জ্বলতে থাকা হিংসার আগুন, যা নেভাতে তিনি সম্পূর্ণ ব্যর্থ হচ্ছেন। 2, সংখ্যালঘুদের বাড়তে থাকা নিরাপত্তাহীনতা, যা তার সবাইকে নিয়ে চলার প্রতিশ্রুতির পোল খুলে দিয়েছে। 3, এখন আন্তর্জাতিক চাপ বেড়ে গিয়েছে। যখন ইউএন এবং আমেরিকার মতো পাওয়ার হাউস প্রশ্ন করতে শুরু করে, তখন বুঝে নিন আপনার সম্মান বেকায়দায় পড়েছে। সেই দিন গেছে যখন এসব বিষয়কে ধামাচাপা দেওয়া যেত। আজকের ডিজিটাল যুগে প্রতিটি ছবি, প্রতিটি ভিডিও দুনিয়ার সামনে চলে আসছে। ইউনূস সরকারের কাছে এখন জবাবদিহি চাওয়া হচ্ছে। তাদের বলতে হবে যে যখন ভিড় নিরপরাধ মানুষদের টার্গেট করছিল, তখন তাদের পুলিশ, তাদের প্রশাসন কোথায় ছিল? এই আন্তর্জাতিক চাপ শুধু বিবৃতির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, আগামী দিনে এর প্রভাব বাংলাদেশের আর্থিক সাহায্য এবং বাণিজ্যিক সম্পর্কের উপরও পড়তে পারে। দর্শক, এটা জিওপলিটিক্সের সেই খেলা যেখানে প্রতিটি পদক্ষেপ খুব ভেবেচিন্তে নেওয়া হয়। আমেরিকার এই মুহূর্তে ভারতের অবস্থানের সাথে দাঁড়ানোটা চীনের কাছেও কিন্তু একটা বড় সংকেত। আমরা জানি চীন সবসময় বাংলাদেশে নিজেদের প্রভাব বাড়ানোর চেষ্টা করে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে যখন সেখানে অরাজকতা ছড়াচ্ছে, তখন পশ্চিমী দেশগুলো ভারতকেই এই অঞ্চলে স্থিরতার একমাত্র প্লেয়ার হিসাবে মানছে। আমেরিকা জানে, যদি দক্ষিণ এশিয়ায় শান্তি বজায় রাখতে হয়, তাদের প্রভাব বিস্তার করতে হয়, তবে ভারতের কথাকে উপেক্ষা করা যাবে না। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে এটা বুঝতেই হবে যে তারা কট্টরপন্থীদের চাপে পড়ে দেশ চালাতে পারে না। যদি তারা সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত না করে, তবে 2026-এর নির্বাচন পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন জমা দেন, যাচাই বাছাই হয়ে যায়, জোট গঠিত হয়, কার্যালয় খোলে নির্বাচনের, তাহলে রাষ্ট্রের প্রধান বা প্রধান উপদেষ্টা কেন বারবার তারিখ করছেন বলেন তো? বারবার কেন বলছেন যে 12 তারিখেই হবে, একদিন আগেও নয়, একদিন পরেও নয়? কেউ কি তাকে বলেছেন নির্বাচন বন্ধ করতে? কোন উপরের মহল? ইউনূসের তো উপরের মহল আছে, আমরা জানি, তাই না? সাধারণত রাষ্ট্রপ্রধানরা নিশ্চিত বিষয় নিয়ে এভাবে কথা বলেন না। তারা বলেন তখনই যখন নিশ্চিত বিষয়টি নিয়ে বাইরে বা ভেতরে অনিশ্চয়তা ঘুরপাক খায়। ইউনূস নিজেই বিশ্বাস করেন তো যে 12 তারিখে নির্বাচনটা হবে? যে প্রশ্নটা করেছিলাম শুরুতে, তা কিন্তু সরল নয়, বেশ জটিল। কারণ এখানে কেবল একটি নির্বাচনের তারিখ নিয়ে কথা হচ্ছে না, কথা হচ্ছে একটি রাজনৈতিক ট্রানজিশন, ক্ষমতাচ্যুত একটি বৃহৎ রাজনৈতিক শক্তি ও তাদেরকে ফেরানোর জন্য আন্তর্জাতিক চাপ এবং প্রত্যাশা, সহিংসতার স্মৃতি এবং একটি রাষ্ট্রের দখলদারদের সেফ এক্সিটের প্রশ্ন নিয়ে। এই প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনূসের বারবার একই শব্দ উচ্চারণ, 12 ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, একদিন আগেও নয়, একদিন পরেও নয়, এটাকে শুধু রুটিন আশ্বাস হিসেবে দেখলে মনে হয় পুরো ব্যাপারটা আমরা বুঝতে পারবো না। বরং ইউনূসের এরকম আশঙ্কার পেছনে কারণগুলো খতিয়ে দেখাটা এখন খুবই জরুরি বলে মনে হয়। আমার মনে হয় ইউনূসের এই নির্বাচন নিয়ে অনিশ্চয়তার উৎস একাধিক। প্রথমত, উৎসটি আভ্যন্তরীণ। 2024 সালের কথিত জুলাই অভ্যুত্থানের পর রাষ্ট্র কার্যত একটি ট্রানজিশনাল মুহূর্তে পড়ে। আইন শৃঙ্খলা, প্রশাসন, নিরাপত্তা কাঠামো সবখানে চাপ তৈরি হয়। হাদি হত্যাকাণ্ড, মিডিয়া অফিসে হামলা, শাহবাগ কেন্দ্রিক অবস্থান, নির্বাচনী পরিবেশ ঘোলাটে করার প্রকাশ্য এবং অপ্রকাশ্য হুমকি, আদালত। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, রাজনৈতিক অঙ্গনে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নাম ইউনূস। নির্বাচনের আগেই তার উপর 3 দিক থেকে চাপ
তৈরি হয়েছে বলে রাজনৈতিক সূত্রে জানা যাচ্ছে। একদিকে রাজনৈতিক প্রতিপক্ষের কৌশল, অন্যদিকে প্রশাসনিক তৎপরতা আর একই সঙ্গে মাঠের বাস্তবতা, সব মিলিয়ে পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে। এরই মধ্যে ঢাকায় আওয়ামী লীগের অ্যাকশন শুরু হয়, রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। এখন প্রশ্ন একটাই, এ চাপ কি ইউনূস সামলাতে পারবে নাকি নির্বাচনের আগেই পুরো চিত্র বদলে যাবে? দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।